আপনারা দেখছেন SR24x7 নিউজ। আমি প্রথমেই আজকের এই সাংবাদিক বৈঠকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা দেখেছি গতকাল বিজেপির সহকারী সংস্থা দেশের জাতীয় নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করেছে বাংলায়, এবং তারা উৎসবের মরশুমে যেখানে আজ ছট পুজো রয়েছে সেখানে তারা ঘোষণা করেছে যে আজকেই এসআইআর শুরু হয়ে যাচ্ছে। চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি নিজে সাংবাদিক বৈঠক করেছেন এবং কিভাবে এসআইআর করা হবে তার পদ্ধতি কি সেটা বিস্তারিত সকলকে জানিয়েছে। আমাদের দলের অবস্থান আমরা প্রথম দিন থেকেই স্পষ্ট করেছি যে এসআইআর এর উদ্দেশ্য, যেটাকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলা হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি রিভিশন নয়, সেটা এক্সক্লুশন করে কি করে মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করে মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা যায়, সেটাই এদের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে আজকে দেশের যা পরিস্থিতি, আগে মানুষ ভোট দিয়ে দেশের সরকার নির্বাচিত করত, এখন দেশের সরকার কে ভোট দেবে তাদের নির্বাচিত করতে, তাদের সিলেক্ট করছে। আগে ভোটাররা ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, এখন দেশের সরকার তার পছন্দের মতো ভোটার বেছে নিচ্ছে কে ভোটার লিস্টে থাকবে আর কার নাম বাদ যাবে। এবং তাদের লক্ষ্য কোনোদিন এসআইআর করে ভোটার লিস্ট ত্রুটিমুক্ত করা নয়। যদি তাই লক্ষ্য থাকতো, এই ভোটার লিস্টের নিরিখেই 2024 সালের আজ থেকে 1.5 বছর আগে লোকসভা নির্বাচন হয়েছে, যেখানে বাংলা সহ দেশের 543টা লোকসভা কেন্দ্রে সাংসদরা নির্বাচিত হয়েছে এবং পরবর্তীকালে দেশের সরকার হয়েছে এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয়, কেন্দ্রীয় সরকারের প্রথম দায়, দায়িত্ব, কর্তব্য, বাংলায় একটা কথা আছে, আপনি আচরি ধর্ম। অন্যকে জ্ঞান না দিয়ে প্রথমে লোকসভা ডিসলভ করে আপনি ভোটে যান। আমরা তো ভোট থেকে পালিয়ে যাচ্ছি না। এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয়, তাহলে এই ভোটার লিস্টে আমিও সাংসদ হয়েছি, দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, অর্থমন্ত্রী থেকে শুরু করে, প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে যারা মন্ত্রিসভায় আছেন, প্রায় 60% বেশি প্রতিনিধি তারা নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্টের নিরিখে। তাদের মৌলিক দায়িত্ব, দায়বদ্ধতা যে তাদের ইস্তফা দিয়ে তারপর আপনি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করুন না, কেউ তো বারণ করছেন না। 2002 সালে যে এসআইআরটা হয়েছিল, তারা যেটাকে বেঞ্চমার্ক হিসেবে ধরছে, 2002 সালে যখন হয়েছিল তখন সময় লেগেছিল 2 বছর, আর এখন 2 মাসের মধ্যে জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে তারা বাংলায় এসআইআর করবে। এবং শুধু বাংলা নয়, প্রায় 12টা রাজ্যে তারা একসাথে এসআইআর ঘোষণা করেছে। কিন্তু আপনারা দেখেছেন কালকে যে 5টা রাজ্যে আগামী 2026 সালে নির্বাচন রয়েছে এপ্রিল মাসে, তার মধ্যে বাংলায় নির্বাচন আছে, কেরালায় নির্বাচন আছে, তামিলনাড়ুতে নির্বাচন আছে, আসামে নির্বাচন আছে, পন্ডিচেরিতে নির্বাচন আছে। খুব কৌশলের সাথে তারা আসামকে বাদ দিয়েছে। এবং এটা তো কাকতালীয় হতে পারে না। এই 5টা রাজ্যে আপনি যদি দেখেন, তাহলে এই 5টা রাজ্যে একমাত্র আসাম যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে। তাহলে বিজেপি যেখানে ক্ষমতায় থাকবে, সেই রাজ্য যখন আগামী
5 মাস 6 মাসের মধ্যে নির্বাচনে যাবে, সেখানে এসআইআর হবে না, বাংলায় এসআইআর হবে। তারা বলেছে যে সেখানে সিটিজেনশিপ অ্যাক্ট পৃথক রয়েছে, আসামের ক্ষেত্রে আলাদা প্রভিশন রয়েছে, সেই জন্য আমরা আসামে করব না। তাহলে আপনি এক দেশ এক বিধান এক নিশান, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এসব গল্প দেন কেন? আপনি ইলেকশন কমিশনের কোন রুলে লেখা আছে যে ভোটার লিস্ট রিভিশনের সময় এই স্টেটে কাজ হবে আর ওই স্টেটে হবে না? এটা কে বেছে দিয়েছে? কার অঙ্গুলি হিলনে চিফ ইলেকশন কমিশনার এবং জাতীয় নির্বাচন কমিশন কাজ করছে? কি এদের গায়ে জ্বালা এত বাংলাকে নিয়ে? এটা তো কাকতালীয় হতে পারে না যে 5টা রাজ্যের মধ্যে একমাত্র আসাম একমাত্র রাজ্য যেখানে বিজেপির সরকার ক্ষমতায়, এবং সেখানে এসআইআর হবে না। কেন? এর কোনো সদুত্তর নির্বাচন কমিশন দিতে পারেনি। মিডিয়ার প্রতিনিধিরা ছিল, তারা অনেক প্রশ্ন করেছে, আমি তাদের স্যালুট জানাই। আস্তে আস্তে আমাদের দেশের মিডিয়াও পাল্টাচ্ছে। তারা যে প্রশ্নগুলো করেছে মেরুদণ্ড সোজা রেখে করেছে, একটা প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি। আপনি বলছেন বাংলায় অবৈধ নাগরিক রয়েছে, বাংলাদেশি রয়েছে, রোহিঙ্গা রয়েছে। আমি আপনাদের খালি একবার ভারতবর্ষের ম্যাপটা দেখাই। ইন্ডিয়ার ম্যাপটা আমি একবার আপনাদের সকলকে দেখাবো। লাগাও, ইন্ডিয়ার ম্যাপটা লাগাও। এখানে যে রেড বর্ডারটা রয়েছে, আপনারা যদি ম্যাপটা ভালো করে দেখেন, আমি সবাইকে অনুরোধ করবো এটা দেখার জন্য। এখানে যে রেড বর্ডারটা রয়েছে, একদিকে রয়েছে পাকিস্তান, একদিকে রয়েছে মায়ানমার, উপরে রয়েছে ভুটান, নেপাল, আর মধ্যেখানে মানে পূর্ব বাংলার যে বর্ডার রয়েছে সেখানে রয়েছে বাংলাদেশ। এবার আমি নর্থ ইস্টের যে স্পেসিফিক জায়গাটা রয়েছে, আমি সেখানে বলবো জুম করে আপনাদের সামনে বাংলাদেশ বর্ডার এবং মায়ানমার বর্ডারের পার্শ্ববর্তী যে দেশের রাজ্যগুলো রয়েছে সেগুলো একটু জুম করে আপনাদের দেখাতে। আপনারা দেখুন, প্রথম যে ম্যাপটা আমি দেখালাম সেখান থেকে আমরা জুম ইন করে উত্তর পূর্বর দিকে গেলাম, এবং সেখানে আপনারা দেখছেন মধ্যেখানে হলুদ রঙের যে ম্যাপটা রয়েছে সেটা বাংলাদেশের ম্যাপ। একদিকে রয়েছে বাংলা, একদিকে রয়েছে মেঘালয়, একদিকে রয়েছে আসাম, একদিকে রয়েছে ত্রিপুরা, একদিকে রয়েছে মিজোরাম, আর একদিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। বাংলাদেশের যে বর্ডার, আপনি যদি বর্ডার টু বর্ডার দেখেন তাহলে বাংলাদেশের বর্ডার শেয়ার করছে 5টা রাজ্য: ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম। এসআইআর হচ্ছে খালি বাংলায়, বাকি 4টে রাজ্য বাদ। কেউ প্রশ্ন করে না। বাকি যে 4টে রাজ্য রয়েছে, আপনারা খবর করেননি যে 15 দিন আগে ত্রিপুরা থেকে 21 জন বাংলাদেশি ধরা পড়েছে? সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা খবর করেনি? অগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে আমার মনে আছে মায়ানমার থেকে আসামে রোহিঙ্গা ধরা পড়েছে। 5টা রাজ্য বর্ডার শেয়ার করছে বাংলাদেশের সাথে। আমি আবার বলছি, এই তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবাংলার সাথে সাথে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, 4টে রাজ্যেতেই এসআইআর হচ্ছে না, এবং তারা বলছে বাংলায় বাংলাদেশি রয়েছে। পরের স্লাইডটায় যাব। মায়ানমারের যে বর্ডার রয়েছে, মায়ানমারের বর্ডারে আপনারা দেখুন 4টে স্টেট রয়েছে যাদেরকে রোহিঙ্গা বলা হয়। বার্মা বা মায়ানমার থেকে যারা আসে তাদেরকে বলে রোহিঙ্গা। বিজেপির নেতারা বলতো 1 কোটি রোহিঙ্গা রয়েছে নাকি বাংলায়। মায়ানমার বেঙ্গলের সাথে বর্ডার শেয়ার করে না, তারা তো জানে না। আমি ম্যাপ ধরে দেখাচ্ছি, দেশের ম্যাপ দেশাত্মবোধের কথা বলে, দেশের ম্যাপটাও জানে না। এই হচ্ছে বিজেপি।
সাথে যারা বর্ডার শেয়ার করছে, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, যাদেরকে তথাকথিত রোহিঙ্গা বলা হয়, সেই রোহিঙ্গা যদি প্রবেশ করে দেশে, তাহলে হয় মিজোরাম দিয়ে করবে, নইলে মণিপুর দিয়ে করবে, নইলে নাগাল্যান্ড দিয়ে করবে, না হলে অরুণাচল প্রদেশ দিয়ে করবে। 4টে রাজ্যের মধ্যে একটা রাজ্যেও এসআইআর হচ্ছে না। তাহলে নির্বাচন কমিশনের উদ্দেশ্য লক্ষ্য কি, আমার প্রশ্ন। আপনি যদি বলেন যে আমার লক্ষ্য হচ্ছে বাংলাদেশি এবং রোহিঙ্গা ডিপোর্ট করা, চিহ্নিত করে এদের ফেরত পাঠানো, তাহলে আগে যেখান দিয়ে ঢুকছে আপনি তো সেখানে তাদের আটকাবেন, বা প্রসিডিওরটা তো সেখানে চালু হবে। আপনারা আজকে প্রেস কনফারেন্সে এসছেন, এই যে আমরা এই রুমটায় বসে আছি, আপনারা তো লাফ মেরে আসেননি, মেন গেট দিয়ে ঢুকেছেন, সিঁড়ি বেয়ে উঠেছেন, উঠে তারপর দরজা দিয়ে ঢুকে এই রুমে প্রবেশ করেছেন। একটা রোহিঙ্গাকে যদি বাংলায় আসতে হয়, তাহলে হয় সে মিজোরাম দিয়ে আসবে, নইলে মণিপুর দিয়ে আসবে, নইলে নাগাল্যান্ড দিয়ে আসবে, নইলে অরুণাচল প্রদেশ দিয়ে আসবে। তাহলে এই 4টে রাজ্য বাদ কেন? আমার প্রশ্ন, এর উত্তরগুলো তো ইলেকশন কমিশনকে দিতে হবে। এদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, বাংলাকে অপমান করা, বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা, বাংলা ভাষাকে ব্যঙ্গবিদ্রুপ করা, এবং যেহেতু 2021-এ ল্যাজে গোবরে হয়ে হেরেছে, 2024-এ 18 থেকে 12 হয়েছে, তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেব না। আমি আগেও যা বলেছি, আমি আজও তাই বলছি, একটা মানুষের যদি নাম বাদ যায়, একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। কালকে সুপ্রিম কোর্টের অর্ডার দেখেছেন তো, হাইকোর্টে এক গালে থাপ্পড় মেরেছে, সুপ্রিম কোর্ট আর এক গালে থাপ্পড় মেরেছে। কেমন লাগলো? এত ক্ষমতা। আমি যখন নবজোয়ারে বলতাম মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না, সে যত বড় নেতা ভাবুক নিজেকে, দেশের প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী হোক, রাজ্যপাল হোক, কেন্দ্রীয় মন্ত্রী হোক, মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না। আমরা গেছিলাম দিল্লিতে বাংলার অধিকারের লড়াইয়ের স্বার্থে, বাংলার পাওনা চাইতে, বাংলার প্রকৃত প্রাপ্য চাইতে। টেনে হিঁচড়ে আমাদের বার করে দেওয়া হয়েছিল কৃষি ভবন থেকে। কে বার করেছিল? অমিত শাহর অধীনস্থ দিল্লি পুলিশ। এমনকি জনজাতি, মূলবাসী, তপশিলি যে প্রতিনিধিরা ছিল, মহিলাদেরও রেয়াত করেনি, চুলের মুঠি ধরে টানতে টানতে বীরবা হাঁসদাকে বার করেছে। আমার সাথে দোলা সেন ছিল, মহুয়া মৈত্র ছিল, মহিলাদের পর্যন্ত ছাড়েনি। আমরা বলেছিলাম যে হয় আমরা এই লড়াই দিল্লিতে নিয়ে গিয়ে জমিদারদের বোঝাবো যে বাংলার ক্ষমতা কত ধানে কত চাল, আর নাহলে বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমাদের সরকার প্রায় 59 লক্ষ প্রকৃত জব কার্ড হোল্ডার, যাদের টাকা বাকি ছিল 2024 সালের ফেব্রুয়ারি মাসের, প্রত্যেকটা লোকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা পৌঁছে দিয়েছে। আজকে প্রায় 4 বছর 100 দিনের টাকা বন্ধ। নেই করে বাংলার প্রায় 50,000 কোটি টাকা খালি 100 দিনের কাজের নিরিখে কেন্দ্রের সরকার আটকে রেখেছে। রাস্তার টাকা বন্ধ, গ্রাম সড়ক যোজনার টাকা বন্ধ, আবাস যোজনার টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ, জল জীবন মিশনের টাকা বন্ধ। বাংলাকে ভাতে মারবে, বাংলা ও বাঙালিকে কিভাবে টর্চার করা যায়। এটা 2024-এ হেরে, 21-এ হেরে, তারপরও শিক্ষা নেয়নি। আপনার যদি লক্ষ্য থাকে যে আপনি এসআইআর করবেন, আপনি কেন 2021-এর নির্বাচনের পর করলেন না? 2 বছর তো নির্বাচন ছিল না, 23 অব্দি পঞ্চায়েত ছিল, আর কিছু ছিল না। 23-এর পঞ্চায়েত থেকে 24-এর লোকসভা 1 বছর টাইম পেলেন, করলেন না কেন? নির্বাচন যখন এসআইআর হয়েছিল তখন 2 বছর সময় লেগেছিল। আপনার কাছে কি জাদুকাঠি আছে? আপনি 2 মাসে 10 কোটি লোককে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করে দেখবেন।
বিজেপি বলছে তৃণমূল ভীত সন্ত্রস্ত, এসআইআর হলে তৃণমূলের ভোট ব্যাংক ধসে যাবে, তৃণমূল হেরে যাবে। আজকে তারিখটা লিখে রাখুন, আমি তারিখ দিয়ে আপনাদের সামনে বলে, এখানে প্রায় 50টার বেশি ক্যামেরা রয়েছে। বিজেপির ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে। আপনি এসআইআর কত ক্ষমতা আছে আপনি করুন, আর আমরাও আপনাকে চ্যালেঞ্জ করছি, একটা লোকের যদি নাম বৈধ ভোটারের বাদ যায়, বাংলার ক্ষমতা কি দিল্লিতে 2023 সালের অক্টোবর মাসে ট্রেলার দেখিয়েছিলাম। আগামী দিনে আপনাদের পুরো সিনেমাটা দেখাবো। বাংলা, গুজরাট, মধ্যপ্রদেশ এক না। আর যারা বলছে যে তৃণমূল ভীত সন্ত্রস্ত, এখানে ক্যামেরার সামনে আমি অন রেকর্ড বলছি, বিজেপির যদি বুকের পাঁটা থাকে তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে। আমি তো অনেক চ্যালেঞ্জই দিই। বাংলার বকেয়া নিয়ে আমি বলেছি যে আপনারা আসুন, সংবাদ মাধ্যমে চ্যানেল বেছে নিন, সঞ্চালক বেছে নিন, সময় বেছে নিন, আমি যাচ্ছি, আপনারা আসুন। কেউ তো আসেনি। প্রধানমন্ত্রী জনসভা থেকে বলেছিল যে আমরা বাংলা আবাস যোজনায় এত টাকা দিয়েছি, হাজার হাজার কোটি টাকা দিয়েছি। আমি বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন, পারেনি। জায়গা বাছুন, শ্বেতপত্র নিয়ে আসুন, আমরা আমাদের রিপোর্ট কার্ড নিয়ে যাচ্ছি, আসতে পারেনি। আজকে এদেরকে আবার চ্যালেঞ্জ দিচ্ছি, বিজেপির যত ছোট বড় মাঝারি নেতা আছে যারা জ্ঞান দিচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক ধসে যাবে। মমতা ব্যানার্জি কন্যাশ্রী দেয় যখন, লক্ষ্মীর ভাণ্ডার দেয় তখন ভোট ব্যাংক থেকে লক্ষ্মীর ভাণ্ডার দেয়, কন্যাশ্রী দেয়। একটা রাস্তা করলে তখন ভোট ব্যাংক থেকে রাস্তা করে। 12 লক্ষ লোককে নিজের কোষাগার থেকে সাধারণ মানুষের উপর 10 পয়সার বাড়তি বোঝা না চাপিয়ে আমাদের সরকার বাড়ির টাকা দিয়েছে, যেটা কেন্দ্রের দেবার কথা, ভোট ব্যাংক দিয়ে দেখিয়েছে। দেখাতে পারবে একটা বার করে? আর আজকে তাদেরকে আবার বলছি যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল 2021 সালে, একটা হলেও বাড়াবো, কমার জায়গায় নেই। আর বিজেপিকে 50-এ নামাবো। ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। আর যদি আসন সংখ্যা বাড়ে এসআইআর হওয়ার পরেও, আপনারা যত ক্ষমতা আছে প্রয়োগ করুন, যত বল আছে। আগেও তো করেছেন, 100 দিনের টাকা আটকাতে পেরেছেন। এই 100 দিনের টাকা তো আমরা ছিনিয়ে আনবো। আইনত আমরা লড়বো, কন্টেম্পট ফাইল হবে যদি কোর্টের ভায়োলেশন আপনারা না, কোর্টের গাইডলাইন যদি আপনারা ভায়োলেট করেন, তার সাথে পলিটিক্যাল লড়াইও হবে। আর যদি আপনারা এসআইআর করেও গোহারা হারেন, তাহলে বিজেপির নেতারা অন্তত পক্ষে একটা আন্ডারটেকিং দিয়ে বা বাংলার সংবাদ মাধ্যমকে ডেকে, সাংবাদিক বন্ধুদের সাক্ষী রেখে বাংলার 10 কোটি মানুষের সামনে বলুক যে আমরা যদি 2026-এ হারি আর তৃণমূলের আসন সংখ্যা একটা হলেও বাড়ে, আমরা 1 সপ্তাহের মধ্যে 2 লক্ষ কোটি টাকা বকেয়া ছেড়ে দেবো। না হলে আপনারা যা বলবেন আমি তাই করব। আমার ওপেন চ্যালেঞ্জ বিজেপির নেতাদের কাছে, অ্যাকসেপ্ট করুন। পারবেন? ক্ষমতা আছে। তৃণমূল ভোট ব্যাংকের রাজনীতি করে না। আপনারা নিজেদেরকে হিন্দুদের রক্ষাকর্তা বলে দাবি করেন। আজকে একজন ভদ্রলোক মারা গেছে খড়দাতে, তার নাম প্রদীপ কর। জিজ্ঞেস করুন তো কটা বিজেপির নেতা খোঁজ নিয়েছে? মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি করে। প্রথম যদি তার বাড়িতে কেউ গিয়ে থাকে, সাহায্যের হাত বাড়াতে তৃণমূলের লোকেরা গেছে। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে এই রিজেন্ট কলোনি, নেতাজি নগর, 2জন ব্যক্তি মারা গেছে। কালকে এসআইআর ঘোষণা হয়েছে, আমি তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেছি। আমি জানতে পেরেছি যে কালকে এসআইআর হওয়ার পর, ঘোষণা হওয়ার পর ভদ্রলোক এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে গেছে যে কোনোদিন নিজের শোয়ার ঘরে গিয়ে তিনি ছিটকানি আটকে বা দরজা বন্ধ করে কোনোদিন ঘরে শোয় না। তার বৌদি বলছে যে দরজার খিলটা আটকে ছিটকানি মেরে তিনি শুতে গেছেন। আজকে তার মৃতদেহ উদ্ধার করছে এবং তার সাথে তার সুইসাইড নোট। সেই সুইসাইড নোটে প্রয়াত প্রদীপ কর, যার 57 বছর বয়স, তিনি বিয়ে থা করেননি, অবিবাহিত, তিনি লিখছেন আমার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে এসআইআর এবং এনআরসি। আর কত রক্ত চান জ্ঞানেশ কুমার? আর কত রক্ত চান অমিত শাহ? এত ঔদ্ধত্য, এত অহংকার, মানুষের প্রাণ, এদের তো কোনো যায় আসে না। মানুষের প্রাণের তো এদের কাছে কোনো দাম নেই।
আমাদের কাছে তো মানুষের জীবন বা মানুষের প্রাণ অমূল্য, মূল্যাতীত, মণিমুক্তের মতো। আর এদের এত উদ্ধত্ত অহংকার যে মানুষ মরছে এদের কিছু যায় আসে না। প্রায় 700 জন কৃষক মারা গেছে কালো কৃষি আইনের কারণে। একবার খোঁজ নিয়েছে? এনআরসির কারণে কত লোক ভয়ে আত্মহত্যা করেছে, আজকে এসআইআর এর কারণে করছে। খেলা আপনারা শুরু করলেন, শেষ আমরা করব। আমি বিজেপির ছোট বড় মাঝারি সব নেতাকে বলছি, যারা 2 বছর রাজনীতি করেনি তারা জ্ঞান দেবে, যাদের কাউন্সিলর ভোটে জেতার দম নেই তারা বড় বড় ভাষণ দেবে। 10 বছর আজকে মোদী সরকার ক্ষমতায়, 11 বছর। জিজ্ঞেস করুন তো বাংলা থেকে যারা প্রতিনিধি হয়েছে, 2019 থেকে তো 18 জন ছিল, 2024-এ 12 জন হয়েছে। একটা চিঠি লিখে কোনোদিন বলেছে যে গরিব মানুষের প্রায় 2 কোটি মানুষ, 2,58,00,000 মানুষের জীবন জীবিকাই 100 দিনের কাজের উপর নির্ভরশীল? একটা চিঠি লিখে কোনোদিন প্রধানমন্ত্রীকে বা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক বা কোনো মন্ত্রীকে বলেছে যে বাংলার প্রতি এই বঞ্চনা বন্ধ করা হোক, বাংলার প্রাপ্য ছেড়ে দেওয়া হোক? বাংলার মানুষের ভোটে যারা নির্বাচিত তারা দিল্লির কৃতদাসত্ব করছে। লজ্জা নেই এদের। এসআইআর করার উদ্দেশ্য কি এদের? আপনি এসআইআর করলে 2021-এর পর করলেন না কেন? আপনি এসআইআর করলে 22-এ করলেন না কেন? নির্বাচন ঘোষণা হবে ফেব্রুয়ারি মাসে, আপনি এসআইআর ঘোষণা করছেন অক্টোবরের শেষে, নভেম্বর থেকে এসআইআর। আর খুব কৌশলগতভাবে অ্যাডমিনিস্ট্রেশনটাকে নিজের হাতে নিয়ে নেওয়া। মানুষ ম্যান্ডেট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে এবং মামাটি মানুষের সরকারকে তৃতীয়বার 5 বছরের টার্ম, 2021 থেকে 2026। সেখানে আপনি এসআইআর করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 7 মাস নিয়ে নিচ্ছেন। লোকসভার সময় 6 মাস নিয়ে নিয়েছেন। এখানেই তো 13 মাস চলে গেল। সরকারটা কাজ করবে কখন? যখন ইচ্ছা ডিবিসির জল ছেড়ে দিচ্ছেন। বাংলার মানুষকে বঞ্চিত করতে হবে, প্রাণে মারতে হবে। যখন ইচ্ছা চিফ সেক্রেটারিকে ডেকে 21 থেকে শুরু হয়েছে। 21-এ তৃণমূল জেতার পর 10 দিনের মধ্যে আলাপন বন্দ্যোপাধ্যায় তখন চিফ সেক্রেটারি ছিল, তাকে শোকজ করা। পোস্টপোল ভায়োলেন্সের নামে বাংলাকে সারা দেশের সামনে কলুষিত করা, কালিমালিপ্ত করা, সন্দেশখালি করে একটা মিথ্যে ঘটনাকে সাদা কাগজে মহিলাদের টাকা দিয়ে সই করিয়ে সেই ভিডিও বেরিয়েছে, পরবর্তীকালে জনসমক্ষে এসছে, আপনারা সবাই দেখেছেন। প্রত্যেকটা সংবাদ মাধ্যম যারা বিজেপির কথায় সেদিনকে নেচে সারা দেশের কাছে বাংলাকে কালিমালিপ্ত করেছিলেন, তাদের ক্ষমা চাওয়া উচিত বাংলার কাছে। যেখানে বিজেপির মণ্ডল সভাপতি বলছে যে আমরা করিয়েছি টাকা দিয়ে, যে মহিলা কমপ্লেন দিয়েছে তিনি বলছেন যে আমি জানি না, আমাকে সই করতে বলেছে, আমি সই করে দিয়েছি। একের পর এক ঘটনা। জিএসটির নামে হাজার হাজার কোটি টাকা আটকে রাখা, কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা। 2024 সালের জুলাই মাসে নীতি আয়োগের মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে না দেওয়া, ইচ্ছাকৃতভাবে তার মাইক বন্ধ করে দেওয়া। এটা বাংলার অপমান নয়? বিজেপির যে নেতা বলেছে বাংলা বলে কোনো ভাষা নেই, সে আজও তার নিজ পদে বহাল। বিজেপির যে নেতা, বিজেপির যে মুখ্যমন্ত্রী বলেছে বাংলায় কথা বললেই অ্যারেস্ট করো, সেই আসামে এসআইআর করা হচ্ছে না। এটাই তার পুরস্কার, যে বাংলাকে বাংলাদেশি বলেছো, তোমার রাজ্যে এসআইআর হবে না। এই কারণেই বিজেপিকে আমরা বাংলা বিরোধী বলি। তাদের কি অধিকার আছে বাংলাকে ছোট করা? আপনার লড়াই তৃণমূলের সাথে। আপনি হাজার একটা গালাগালি তৃণমূলকে দিন, রাজনৈতিক লড়াই থাকবে। তৃণমূলের সাথে লড়তে না পেরে কোর্টেও হেরেছেন, ভোটেও হেরেছেন, এখন মানুষের উপর প্রতিশোধ নিচ্ছেন। মানুষের ক্ষমতায় কারোর ক্ষমতা টেকে না, বিজেপির নেতাদের জানা উচিত। আমরা যখন নবজোয়ারে বলেছিলাম, আমাকে অনেকে বলেছিল দিল্লি গিয়ে কোনো লাভ হবে না গো, এটা কিছু করবে না।
এবং লাভ লোকসান পরের ব্যাপার, আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। আমরা মার খেয়েছি, আমরা বিকল্প অস্ত্রের ব্যবস্থা করেছি, আমরা আইনত লড়াই করে কালকের যে জয় 2,58,00,000 জব কার্ড হোল্ডারের জয়। এই যে 60 লক্ষ জব কার্ড হোল্ডার যাদের টাকা বাকি ছিল, কে দিয়েছে টাকা? আমাদের সরকার, মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়েছে। খোঁজ নিয়েছে একবার বিজেপির কোনো নেতা? যারা উত্তরের বিধানসভাগুলোতে জিতেছে, বন্যা হওয়ার পর একবার খোঁজ নিয়েছে? নির্বাচনের সময় তো ডেলি প্যাসেঞ্জারই করেন, সকালবেলা আসছেন, বিকেলবেলা যাচ্ছেন, 5 স্টার হোটেলে থাকছেন, ভালো ভালো খাবার খাচ্ছেন, বাংলাকে গালাগালি দিচ্ছেন, আর বাংলার যখন প্রয়োজন তখন আপনারা কোথায়? মমতা ব্যানার্জি 7 দিনে 2বার গেছে, 1 সপ্তাহ সেখানে থেকে 15 দিনের মধ্যে প্যারালাল ব্রিজের ব্যবস্থা তৈরি করে দিয়ে এসছে। তারা বলে আমরা করে দেখাই। তৃণমূলের ভোট ব্যাংক কন্যাশ্রী, তৃণমূলের ভোট ব্যাংক লক্ষ্মীর ভাণ্ডার, তৃণমূলের ভোট ব্যাংক শ্রমিক, তৃণমূলের ভোট ব্যাংক বাংলার কৃষক, বাংলার আপামর জনসাধারণ। বিজেপির মতো বিচ্ছিন্নতাবাদ আর বৈষম্যের রাজনীতি আর বিভাজনের কুৎসা রাজনীতি তৃণমূল কংগ্রেসকে করতে হয় না। এসআইআর করবে। বিজেপির যারা বাংলা থেকে এমপি আছেন বা একসময় ছিলেন, 2002 আগে তাদের বাবার নাম আছে ভোটার লিস্টে? দেখাতে পারবেন? তথ্য পরে দেবো, এই তথ্যগুলো আমরা জোগাড় করেছি। যারা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন তাদের বাবার নাম ছিল 2002 আগের যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্টে। কেউ বলতে পারবেন? তারা যেভাবে এসআইআর এর নাম করে বাংলার মানুষকে ছোট করা, আজকে যে প্রদীপ কর মারা গেল তার বদলা রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে বাংলার মানুষ দেবে। এই মৃত্যুর জন্য দায়ী অমিত শাহ, এই মৃত্যুর জন্য দায়ী জ্ঞানেশ কুমার। তাদের নামে এফআইআর হওয়া উচিত। তিনি যখন নিজে সুইসাইড নোটে লিখে যাচ্ছে আমার মৃত্যুর জন্য দায়ী এসআইআর এবং এনআরসি করছে অমিত শাহ, করার পরিকল্পনা করেছিল অমিত শাহ, এসআইআর করার চক্রান্ত করেছে জ্ঞানেশ কুমার, এবং তিনিও অমিত শাহর সহকর্মী ছিলেন 6 মাস আগে। তারা বড় বড় ভাষণ দেয়। আপনি নির্বাচন থেকে পালাচ্ছেন, তৃণমূল নির্বাচন থেকে পালায় না। বাংলায় 2টো উপনির্বাচন ডিউ, আপনি করাননি কেন বিহারের সাথে? তার কারণ জানেন আপনি যদি নির্বাচন করেন আপনি গোহারা হারবেন। 2024 থেকে 2025 এই অক্টোবর মাস অবধি 12টা উপনির্বাচন হয়েছে, 12টাতেই তৃণমূল জিতেছে। আমরা নির্বাচন থেকে পালাই না, আমরা মানুষকে ফেস করতে চাই, মানুষের সাথে থাকি। আপনাদের মতো খালি বসন্তের কোকিলের মতো নির্বাচন ঘোষণা হলে দিল্লি থেকে উড়ে এসে জুড়ে বসি না। 365 দিন মানুষের সাথে থাকি। আপনাদের ভয় যে মানুষ ভোট দেবে না, 303 থেকে 240-এ নেমে এসছি। আগামী নির্বাচনে আপনারা 240 থেকে 100-তে নেমে আসবেন। তাই ভোটারদের হাঁটাও, ভোট দিতে দেবো না। আগে তো জল, কল, রাস্তা এগুলো বন্ধ করতেন, এখন ভোটাধিকার কেড়ে নিচ্ছেন। আর মানুষ বোকা না, মানুষ এখনো দেখছে। আপনার যদি উদ্দেশ্য সঠিক থাকতো, আপনি পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে যেগুলো সীমান্তে অবস্থিত, যার সাথে বাংলাদেশ বর্ডার, মানে বাংলাদেশ বর্ডার শেয়ার করছে বা মায়ানমার বর্ডার শেয়ার করছে, তাহলে এই 9টা রাজ্যের মধ্যে একটা রাজ্যতে এসআইআর হলো না কেন? আপনি কি ভাবলেন হঠাৎ করে এটা মধ্যপ্রদেশ ঢুকিয়ে দেবেন, উত্তরপ্রদেশ ঢুকিয়ে দেবেন আর লোকে ওটাই খেয়ে নেবে, বুঝে যাবে? মানুষ বোকা নয়। নির্বাচন কমিশন আমার এই প্রশ্নের উত্তর দিক, জ্ঞানেশ কুমার এই প্রশ্নের উত্তর দিক। আপনি অ্যাডমিনিস্ট্রেশন পুরো ফ্রিজ করে দিচ্ছেন অক্টোবর মাস থেকে,
তা সরকার কাজ করবে কখন? আজকে যদি একটা অঘটন ঘটে তার জন্য দায়ী কে? পান থেকে চুন কষলেই তো মমতা ব্যানার্জিকে দায়ী করবেন, বলবেন রাজ্য সরকার দায়ী। বরফ গলে জল হলে বলবেন মমতা ব্যানার্জি দায়ী। 2021 সালে না জিততে পেরে যেমন পিছনের দরজা দিয়ে বিচার ব্যবস্থার একাংশ তাদেরকে কাজে লাগিয়ে, কেন্দ্রীয় সংস্থা প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়ে তাদের রাজনীতিকরণ করে বিজেপি বাংলা কন্ট্রোল করতে চেয়েছিল, একইভাবে এনআরসি না করতে পেরে এসআইআর এর মাধ্যমে ব্যাকডোর দিয়ে এনআরসি করার একটা প্রচেষ্টা আমরা হতে দেবো না। আমি জানি না জ্ঞানেশ কুমার কবে বাংলায় এসছে, আমি তাকে স্বাগত জানাবো। আপনি আসুন, আপনি আমাদের অতিথি হয়ে আসুন, আমি স্বাগত জানাচ্ছি। কিন্তু বাংলাকে মধ্যপ্রদেশ, গুজরাট আর উত্তরপ্রদেশের সাথে এক করবেন না। ইতিহাস পড়ুন, নবজাগরণ, দেশের স্বাধীনতা আন্দোলন সংগ্রাম, বাংলার যে বিপ্লবীদের অবদান সেটা দেখুন। এই মাটি না থাকলে আপনি যে ভাষায় কথা বলছেন নিজের নামটাও লিখতে পারতেন না, সে ভাষায় কথাও বলতে পারতেন না। আর সেই মাটি আর যাই হোক আপনাদের মতো জমিদারদের কাছে বশ্যতা স্বীকার করবে না। আপনাদের যত ক্ষমতা আছে আপনারা প্রয়োগ করুন। আপনি 2 বছর ধরে এসআইআর করেছেন 2002 সালে, তাহলে আপনার হাতে কি জাদু কাঠি এসছে যে আপনি 2 বছরের কাজ 2 মাসে করে দিচ্ছেন? আমি কৌতূহল বশত জানতে চাইছি, কি জাদু কাঠি আছে আপনার হাতে যে আপনি 2 বছরের কাজ 2 মাসে করে দিচ্ছেন? তাহলে কেন্দ্রীয় সরকারের যদি এত বড় মেকানিজম থাকে বা এই জাদুকাঠি থাকে, তাহলে বাংলার 4 বছরের বকেয়া পাওনা তো একদিনে ছেড়ে দেওয়া উচিত মানুষের কথা ভেবে। তা তো ছাড়ছেন না। এবং বিজেপির সহকারী সংস্থা হিসেবে যেভাবে আপনারা তাদের অঙ্গুলি হেলনে কাজ করছেন, আমি এদেরকে ওয়ার্নিং দিয়ে যাব অ্যাজ আ পার্লামেন্টেরিয়ান, অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল, মানুষের প্রতিনিধি হিসেবে, যে আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে। জ্ঞানেশ বাবু, দেশ ছেড়ে পালাবেন না। বিজেপি থাকবে না, দেশের সংবিধানটা থাকবে। অমিত শাহ থাকবে না, দেশের সংবিধানটা থাকবে। যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো, জবাবদিহি মানুষের কাছে দিতে হবে। মানুষের জন্য কাজ করতে আপনারা বদ্ধপরিকর, কোনো রাজনৈতিক দলের জন্য নয়। আপনার অনেক তথ্য আমাদের কাছে আছে, আমি পুরোটা আজকে বলতে চাই না, সময় মতো সব মানুষের কাছে উপস্থাপিত করব। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। মাইকে বলুন। বিহারের ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছিল যাদের নাম বাদ পড়েছে তাদের অনেকেই বৈধ ভোটার, তারা অন্যত্র ছিলেন। হ্যাঁ, আর কালকে ইলেকশন কমিশনার মিথ্যে কথা বলেছে যে কোনো অ্যাপিলই নেই, কোনো ডিসক্রিপেন্সি নেই। এবং এদের বড় সংখ্যক কাজের সূত্রে অন্য রাজ্যে গিয়েছে। এই যে তাড়াহুড়ো করে করা হচ্ছে, যেটা বারবার বলছে যে কোন জাদুকাঠি, বিহারেও এই তাড়াহুড়ো করে করা হয়েছিল এবং পশ্চিমবঙ্গেও যে সময়, তাতে তো একই জিনিসের পুনরাবৃত্তি হতে পারে। আমরা তো আগেই বলেছি এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন না, এসআইআর হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, চুপি চুপি ভোটের কারচুপি। যদি 65 লক্ষ লোক ভোটার তালিকা থেকে বাদ গিয়ে থাকে, ইলেকশন কমিশন লিস্ট বা সূচি মানুষের সামনে দিক যে এদের মধ্যে কজন বাংলাদেশি, কজন রোহিঙ্গা, কজন অন্য দেশের নাগরিক, কার কোথায় বাড়ি, সেই সূচি তো ইলেকশন কমিশন রিলিজ করেনি। এবং তারা একইভাবে বিহারকে বাংলার সাথে মিলিয়ে দিচ্ছে। বিহার বাংলা এক নয়, সেটা বিজেপির নেতারা বুঝেছে, সেই জন্য তারা আর শত্রু না হয়ে আগে জ্ঞানেশ কুমারকে এগিয়ে দিয়েছে, তাদের ঘাড়ে বন্দুক রেখে অমিত শাহ চালাচ্ছে। এবার বাংলা যেভাবে শিক্ষা দিয়েছে বিজেপিকে 2021-এ, 24-এ, 26-এও ব্যতিক্রম হবে না। যে কটা আবর্জনা বেঁচে রয়েছে আপনারা দেখবেন সব কটাকে বঙ্গোপসাগরে বিসর্জন দেবে বাংলার মানুষ। পানিঘাটের বাসিন্দা প্রদীপ কর আত্মঘাতী হয়েছে, তো সেক্ষেত্রে
না, এফআইআর তো পরিবারের সদস্য করবে। যদি দলীয় আমাদের কোনো সাহায্য সহযোগিতা চায় নিশ্চিতভাবে আমরা দেবো, কিন্তু এফআইআর তো দল করতে পারে না, এফআইআর তো পরিবারের লোকেরা করবে। তারা এফআইআর করুক, যদি কোনো আইনি পরামর্শ বা সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় নিশ্চয়ই আমরা দেবো, এটা তো আমাদের কর্তব্য। আপনি একটা বললেন, সেটা হচ্ছে যে যে ব্যাকডোর দিয়ে এনআরসি করার একটা প্রচেষ্টা, তো এটা কি এই এসআইআর এখানে কি এনআরসি করার একটা ফার্স্ট স্টেপ হিসেবে তারা ব্যবহার করছে? কারণ আজকে বিভিন্ন মতুয়া ধর্মাবলম্বীদের এলাকাতেও দেখতে পাওয়া যাচ্ছে এ নিয়ে একটা ভয় তৈরি হচ্ছে, এটা কি কোথাও এনআরসির ফার্স্ট স্টেপ? দেখুন, বিজেপির নেতারাই তো বলছে যে নাম বাদ গেলে আপনারা চিন্তা করবেন না, আমরা ব্যবস্থা করে দেবো। তাহলে তারা ধরেই নিয়েছে নাম বাদ যাবে। যে মুহূর্তে আপনার নাম বাদ যাচ্ছে সেই মুহূর্তে তো আপনি যত সরকারি পরিষেবা বা যা কাজকর্ম আপনি করছেন আপনি তো একেবারে প্রথমেই অবৈধ হয়ে যাচ্ছে। তো এটা তো বিজেপির কৌশল। বিজেপি এনআরসি যখন অ্যানাউন্স করেছিল আসামে, 19 লক্ষ লোকের মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালি ছিল, আর এরাই নিজেদেরকে হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে দাবি করে। আমার সবার কাছে আহ্বান থাকবে যে এদের প্রতারণায় পা দেবেন না। এরা কোনো কাজ করেনি। 10 বছর 11 বছর ক্ষমতায় বাংলার জন্য একটা কাজ, এই রেলের প্রজেক্ট যে উদ্বোধন করে গেল দেশের প্রধানমন্ত্রী, তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় 2010 সালে। 2014 পর 2014 থেকে 25 11.5 মাস, 11.5 বছর ক্ষমতায় বাংলার জন্য কোনো কাজ, উল্টে বাংলার সব টাকা আটকে রেখে বাংলা থেকে টাকা নিয়ে গিয়ে এরা বিহারে উত্তরপ্রদেশে দিয়েছে। দিক, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা কোনো রাজ্যের বিরুদ্ধে নেই, কিন্তু আমাদের মানুষদের বঞ্চিত করে, আমাদের রাজ্যের লোকেদের বঞ্চিত করে আপনি অন্য রাজ্যে ডবল ইঞ্জিনের নাম করে টাকা দেবেন, আর দুদিন অন্তর অন্তর সে ব্রিজ ভেঙে পড়বে, তার কেউ এনকোয়ারি করবে না। এই দ্বিচারিতা তো চলতে পারে না। सर, चुनाव आयोग लगातार कह रहे हैं कि एसआईआर डुप्लीकेट वोटर्स, फॉल्स वोटर्स को आइडेंटिफाई करने के लिए करा जा रहा है। बिहार में एसआईआर खत्म हो चुका है, लेकिन आज जाकर पता लगा है कि प्रशांत किशोर 2 राज्य में वोटर है। तो आपको लगता है कि अब पॉपुलर फिगर है प्रशांत किशोर, और एसआईआर खत्म होने के बाद भी चुनाव आयोग ये नहीं पता कर पाया कि 2 राज्यों में वोटर है, तो इसका पर्पस ही डिफीट होता है? ये तो दोनों में से कोई एक इसका जवाब दे सकता है। ना मैं प्रशांत किशोर हूँ, ना मैं चुनाव आयोग हूँ। तो आप इनसे पूछिए भाई ये क्या दिखाता है। आप कोई भी मान लीजिए बंगाल में एसआईआर होता है और होने के बाद कुछ लोगों का नाम डिलीट होता है, ये भी तो चुनाव आयोग का ही व्यर्थता है। भाई जब इलेक्टोरल डिवीजन होता है तब तृणमूल तो नहीं करते हैं, आप ही करते हो। तो आपने या तो नहीं किया, तो या तो उसका दाय लेना पड़ेगा जो पहले फॉर्मर सीईसी था राजीव कुमार, उसको, या तो उसके खिलाफ कार्रवाई होनी चाहिए, या तो अभी जो है उसके खिलाफ होनी चाहिए। तृणमूल का तो इसमें कुछ है नहीं। लेकिन जिस उद्देश्य के साथ आप एसआईआर कर रहे हो, मैंने जो आपको पहले बताया कि आप कह रहे हो रोहिंग्या और बांग्लादेशी को हटाने के लिए हम एसआईआर कर रहे हैं, तो बांग्लादेश के साथ जो 9 राज्य, बांग्लादेश और म्यांमार के साथ कुल मिला के 9 स्टेट है जो बॉर्डर शेयर करता है। मैं एक बार फिर से ये हिंदी में दोहरा देता हूं कि कुल मिला के 9 प्रदेश है जो बांग्लादेश और म्यांमार के साथ बॉर्डर शेयर करता है। एक मिजोरम, दूसरा मणिपुर, तीसरा नागालैंड, चौथा अरुणाचल प्रदेश, उसके बाद असम, उसके बाद त्रिपुरा, उसके बाद मेघालय और साथ में पश्चिम बंगाल। तो ये जो 8-9 राज्य है, इसमें बंगाल छोड़ के आप कहीं पे भी एसआईआर नहीं कर रहे हो। भाई आप मैप देखिए, जो म्यांमार का मैप है जहां से रोहिंग्या आते हैं, म्यांमार से ही रोहिंग्या आते हैं, बाकी तो कहीं से आएगा नहीं। तो म्यांमार का जो बॉर्डर है उसका पहले है मिजोरम, उसके बाद है मणिपुर, उसके बाद है नागालैंड, उसके बाद ऊपर है अरुणाचल प्रदेश। तो ये 4 जो राज्य है, पहले तो वहां जाएगा, फिर ही कोई प्रदेश में जाएगा, फिर ही कोई प्रदेश में जाएगा। तो इन 4 प्रदेशों में कहीं भी एसआईआर नहीं हो रहा है। तो ये दिखाता है कि इलेक्शन कमीशन का जो ऑब्जेक्टिव है एसआईआर करने का, वो इलेक्टोरल प्लॉय के हिसाब से अमित शाह का इंस्ट्रक्शन पे वो कर रहा है और कुछ नहीं। अगर आपका उद्देश्य सही होता तो आप पहले जिस राज्य से रोहिंग्या आएंगे उस राज्य में एफआईआर करो। बंगाल डजंट शेयर इट्स बॉर्डर विथ म्यांमार।
अब आप बांग्लादेश में आ जाइए। बांग्लादेश में कुल मिला के 4 राज्य है जो बॉर्डर शेयर करता है। एक पश्चिम बंगाल है, एक मेघालय है, एक त्रिपुरा है, एक असम है। अब ना त्रिपुरा में एसआईआर हो रहा है, ना असम में एसआईआर हो रहा है, ना मेघालय में एसआईआर हो रहा है कहां? पश्चिम बंगाल। और खबरों के सूत्रों से हम लोग को देखने को मिला कि 15 दिन पहले भाई त्रिपुरा में बांग्लादेशी पकड़े गए, असम में पकड़े गए रोहिंग्या। तो रोहिंग्या आया तो कहां से आया भाई? जैसे आज ये प्रेस कॉन्फ्रेंस है, आप लोग अगर इस कमरे में आए तो मेन गेट से आए ना, झक मार के तो कूद के तो नहीं आए कि अचानक से उड़ा और पहुंच गया खिड़की से। आप दरवाजे से आए, एक दरवाजे से आए, सीढ़ी में चढ़ के फिर आप कमरे का जो दरवाजा था वो खोल के अंदर आए। तो पहले मेन गेट क्या है? मेन गेट ये 4 राज्य है जो म्यांमार का बॉर्डर शेयर करता है, नागालैंड, मिजोरम, मणिपुर, अरुणाचल। वहां कोई एसआईआर नहीं हो रहा है, एसआईआर हो रहा है बंगाल में। क्योंकि बीजेपी के लोग ये नैरेटिव फैलाता है कि बांग्लादेशी और रोहिंग्या तो बंगाल में है। अरे बंगाल का बॉर्डर ही नहीं है। ये कहता है कि भाई बांग्लादेशी बंगाल में घुस जाता है। भाई बीएसएफ आपके अधीन में है, आप क्या कर रहे हो भाई? बीजेपी के लोग तो ये कहते हैं कि बॉर्डर से इन्फिल्ट्रेशन हो रहा है। भाई आपको शर्म से मर जाना चाहिए। या तो अपना इस्तीफा दो, या तो ये फालतू के एलिगेशन बोलना बंद करो। दिस प्रूव्स दैट यू आर द मोस्ट इनकम्पिटेंट होम मिनिस्टर इन द हिस्ट्री ऑफ इंडिपेंडेंट इंडिया। भाई ना आप कश्मीर में टेररिस्ट अटैक रोक पा रहे हो, ना आप बॉर्डर से इन्फिल्ट्रेशन रोक पा रहे हो, और साथ में आपके डर की वजह से देश के लोग भी आत्महत्या कर रहे हैं। तो आपका हाथ से खून से रंगे हुए, इस्तीफा दे दो, इससे अच्छा। किस मुंह से आप जाते हो लोगों के सामने बड़ा बड़ा भाषण देने, बात करने? क्या किया है आपने? आप कहते हो बंगाल में इन्फिल्ट्रेशन होता है, बंगाल में तृणमूल का सरकार मदद करता है। भाई जम्मू कश्मीर पुलिस आपका था, पहलगाम का 4 टेररिस्ट कैसे आया जरा बताना? और जिसके इनकम्पिटेंसी की वजह से आया, आईबी चीफ तपन डेका, उसको 1 साल का एक्सटेंशन दिया आपने। दिस इज बीजेपी फॉर यू माई फ्रेंड्स। One who should be punished is being rewarded. जिसको पकड़ के इन्वेस्टिगेशन करके जेल डालना चाहिए, उसको रिवॉर्ड कर रहे हैं। सेम विथ अदर चीफ मिनिस्टर्स ऑफ द स्टेट्स। जो बीजेपी में चला गया, अजित पवार, हिमंतो बिश्व शर्मा, सब साफ, वॉशिंग मशीन। जिसको जेल डालना चाहिए उसको चीफ मिनिस्टर बना दिया, डिप्टी चीफ मिनिस्टर बना दिया। भाई जिसके इनकम्पिटेंसी की वजह से 26 लोग मारे गए, आप उसको एक्सटेंशन दे रहे हो। जम्मू कश्मीर में तृणमूल का क्या है? जम्मू कश्मीर में तो ममता बनर्जी है नहीं, तृणमूल है नहीं। पहलगाम के जो आतंकवादी घुसे वो कैसे घुसे? और जम्मू कश्मीर का पुलिस भी स्टेट गवर्नमेंट का नहीं है, आपके हाथ में है। तो ये डबल इंजन सरकार वाली बात है कि बॉर्डर सिक्योरिटी फोर्स इज ऑल्सो विद द होम मिनिस्ट्री, and the Jammu and Kashmir police is also with the home ministry, and the home minister is Amit Shah. And 26 people are being brutally killed and murdered in broad daylight. And someone who should be punished is being rewarded. Tapan Deka जो IB का चीफ है, जिसका इनकम्पिटेंसी के कारण जिसका टेन्योर खत्म हो रहा था, उसको आप रिवॉर्ड कर रहे हो। ये कैसी राजनीति है आपकी? आप अगर बंगाल में करना चाहते हो एसआईआर, तो पहले आपको मिजोरम से शुरू करना चाहिए ना, जहां से रोहिंग्या आता है। आप मिजोरम करिए, आप मणिपुर करिए, आप नागालैंड करिए, आप अरुणाचल करिए। आपने नहीं किया, आपने असम नहीं किया, त्रिपुरा नहीं किया, मेघालय नहीं किया, किया कहां? बंगाल। ये दिखाता है कि आपके उद्देश्य स्पष्ट नहीं है। Your objective is not to identify foreigners and deport them. Your objective is to use it as a political tool and ploy, and put pressure on the people of Bengal, जिसके कारण आज ये सुसाइड हुआ है। Sir, BJP is raising question एक-एक as to करके। why. Sir, BJP is raising question as to why state government or TMC is
about SIR or having a problem with it when other state is also going through? And also at the same time they are saying are the TMC or the state government is afraid for 2026 on the other इसीलिए प्रॉब्लम है जो बोला ना कि 9 राज्य है 9 में खाली बंगाल में हो रहा है. दिस इज व्हाई वी हैव अ प्रॉब्लम. गो एंड टेल द बीजेपी लीडर्स, आस्क देम टू कम आउट विद एन आंसर एंड देन यू आस्क मी द क्वेश्चन. प्रॉब्लम इसलिए हो रहा है क्योंकि बंगाल को आप सेग्रीगेट कर रहे हो, बंगालीज को आप परसिक्यूट कर रहे हो जस्ट बिकॉज दे आर बंगालीज. प्रॉब्लम इसीलिए है क्योंकि जो बंगालियों को गाली दे रहे हैं उसको आप पद दे रहे हो, जो बंगालियों को गाली दे रहे हैं उसको आप सर पे बिठा रहे हो, जो बंगालियों को बांग्लादेशी बोल रहे हैं उसका राज्य में आप एसआईआर नहीं कर रहे हो. दैट्स व्हाई वी हैव अ गॉड डैम प्रॉब्लम. भैया माइक में बोलिए. माइक में बोलिए. आज शुभेंदु अधिकारी ने कहा कि एसआईआर की घोषणा हो चुकी है, अब चाहिए जितने सनातनी हैं वो एक साथ रहें. उन्होंने साफ तौर पर कहा बटेंगे तो कटेंगे, एक रहेंगे तो सेफ रहेंगे. जो आज आत्महत्या किया है वो सनातनी है. जरा पूछिए शुभेंदु अधिकारी से, पूछा है घर जाके क्यों आत्महत्या किया? पूछिए. आप उनका सवाल मेरे से पूछा, अब मैंने जवाब दिया. अब जरा पूछिए और अपना वीडियो भेजना मुझे. भाई वो सनातन धर्म का क्या है? रक्षा करता. सनातन धर्म का रक्षा करता वो थोड़ी ना है. प्रभु राम हो सकता है, श्री कृष्ण हो सकता है, माँ दुर्गा हो सकता है, माँ काली हो सकता है, वो कौन है? একটা ব্যাপারে একটু বলছি, সেটা হচ্ছে যে আমি কালকে একটুখানি ভাবছিলাম যে মমতা ব্যানার্জির মতো নেত্রী আছেন গোটা ভারতবর্ষে, তার নাম আপনার মতো ইন্টারন্যাশনাল মানে লিডার, এখন যে কোনো জায়গায় বাই ইলেকশন হলে তৃণমূল জিতবে, যে কোনো জায়গায় ইলেকশন হলে তৃণমূল জিতবে. তাহলে হোয়াই আপনারা এই এসআইএম নিয়ে এতটা কেন যাচ্ছেন? এটাকে একটুখানি মানে আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা এই কারণেই এসআইআর এর বিরোধিতা করছি. আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা জানি এরকম ঘটনা ঘটবে, মানুষ ভীত সন্ত্রস্ত. তৃণমূল ভীত সন্ত্রস্ত নয়, তৃণমূল বাংলার মানুষের গায়ে যদি হাত পড়ে তৃণমূল বদ্ধপরিকর মানুষের পাশে দাঁড়াতে. আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম, বদ্ধ ঘরে নয়, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বললাম যদি এসআইআর হয় তৃণমূলের আসন সংখ্যা বাড়বে, আর যদি বাড়ে 7 দিনের মধ্যে বিজেপি ক্ষমা চেয়ে বাংলার টাকা রিলিজ করবে. বিজেপি আন্ডারটেকিং দিন বাংলার মানুষকে. আমি তো ক্যামেরার সামনে বললাম, ওদেরকে বলতে বলুন. আচ্ছা একটা প্রশ্ন আছে সেটা when BJP leaders are claiming that more than 1 crore of voters names will get deleted, how the TM you are saying if one vote gets deleted you'll take How do they know 1 crore voters will be deleted? That means this is the yardstick or benchmark they have set for election commission. How do they know? Are they astrologers or face readers or palm readers? How are they supposed to know? The figure can be 1 lakh, the figure can be 2 crores, the figure can be 10 lakh, the figure can be 50 lakhs. How do they know that 1 crore people will be deleted? And if 1 crore people are in the voter list, all 42 MPs of Bengal, including the 12 MPs from the BJP, should also resign. Will they have the courage? Will TMC get out Delhi EC office? What's the You will next see, action? we are capable enough when it comes to taking the show the might of the people and take the battle to the streets and power corridors of Delhi. And we have defeated BJP both in the vote and in the court. So if the need be, if they violate the court's guideline and direction, we will take it up legally and we will also take the fight to the streets of Delhi again. Do you apprehend violence during this process of SIR? Do you apprehend violence in Bengal? I don't apprehend anything, but I will appeal before people to stay calm and trust Trinamool Congress and do your bit. When I say this, it doesn't mean that I am encouraging or promoting or siding with SIR. Don't misconstrue or misinterpret my statements. When I'm saying that I don't apprehend violence, I'm a peace-loving person. I always hope my state remains peaceful. This state is not an electoral laboratory of BJP bigots. They also need to understand. They have tried to provoke violence before, but Bengal has resisted. Starting from Sandeshkhali to Murshidabad, BJP has their hands in every incident. But they have not been able to divide the society or the state on communal and religious lines.
And in Bengal, peace will prevail, no matter what BJP does. As you mentioned that even if one eligible voter is eliminated from the electoral rolls, 1 lakh people will go to Delhi and Ghirao the EC office. That's the thing when it will happen. But when this process is on, when this process will start from 4th of November, what will The Trinamool... process has already started. No, the BLOs will be starting visiting the places from 4th of November. When this process start, what will TMC do? You will see what Trinamool does. Do on the ground to I'm not going to reveal what we do next week in front of you now. You will see what happens. অভিষেকে একটা প্রশ্ন ছিল, খুব সাধারণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে এসআইআর ঘোষণা হয়ে গেছে, এখানে এসআইআর ঘোষণা হয়ে গেছে, সেটা নিয়ে রাজনীতি অরাজনীতি, পলিটিক্স কাউন্টার পলিটিক্স, অ্যালিগেশন কাউন্টার অ্যালিগেশন, এটা চলবেও। একদম সাধারণ মানুষের পার্সপেক্টিভে মানুষের মনে, সমাজের একটা বড় অংশে একটা প্রচণ্ড ভয়, আতঙ্ক, অস্বচ্ছতা, একটা ফিয়ার সাইকোসিস কাজ করছে। অর্ধেক মানুষ এখনো বুঝে উঠতে পারছে না তাদের কি করা উচিত, তারা কিভাবে এগোবে, কে তাদেরকে পথ দেখাবে, কে সাদা কে কালো, কারা স্বচ্ছ কারা অস্বচ্ছ। আজকেও একটা ঘটনা ঘটেছে, আমরা জানি সেটা পানিহাটিতে। এই গোটা ক্রাইসিসের মোমেন্টে দাঁড়িয়ে আপনি বা আপনার দল কিভাবে এই ক্রাইসিসটাকে অ্যাড্রেস করবেন? দেখুন, আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে অ্যাপিল করব যে আপনারা তৃণমূলের উপর ভরসা রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখুন, ভরসা রাখুন। আমরা থাকতে কোনো বৈধ ভোটার লিস্টের বাইরে থেকে তার নাম বাদ যাবে না। তার মৌলিক অধিকার, সেটা ভোটাধিকার হতে পারে, সেটা জল, কল, রাস্তা, 100 দিনের টাকা, আবাস যোজনা, যা অধিকার আপনার, সেই অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না। কালকে সুপ্রিম কোর্টের রায় তারই নিদর্শন। আমরা আপনাদের পাশে আছি। আপনাদের প্রাণ আমাদের কাছে অত্যন্ত অমূল্য। আপনারা ভয় পাবেন না, এদের ক্ষমতা নেই। 10 কোটি মানুষ যদি এক জায়গায় থাকে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, নির্বাচন কমিশন হোক, ইডি হোক, সিবিআই হোক, ইনকাম ট্যাক্স হোক, জুডিশিয়ারি হোক, মিডিয়া হোক, কারোর ক্ষমতা নেই মানুষের ক্ষমতাকে পরাজিত করবে। কালকের রায় তারই প্রমাণ। মানুষকে বলবো, আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না। কোনো কিছু হলে স্থানীয় তৃণমূল কোনো প্রতিনিধি যদি থাকে, আপনারা যোগাযোগ করুন। আমি প্রত্যেক তৃণমূল কর্মীর কাছে, সৈনিকের কাছে অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে আগামী 3 মাস অতন্দ্র প্রহরীর মতো আমরা কাজ করব এবং প্রত্যেকটা মানুষের পাশে গিয়ে দাঁড়ানো আমাদের কর্তব্য এবং আমাদের অন্যতম দায়বদ্ধতা। মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ আমাদের দিয়েছেন, সেই নির্দেশের নিরিখে মামাটি মানুষের সরকারের যে কাজ, কর্তব্য এবং দায়িত্ব, গরিব মানুষের কর্তব্য, গরিব মানুষের অধিকার রক্ষা করা। এবং অযথা আপনারা বিজেপি কিছু বলেছে বলে, বিজেপি বলেছিল এনআরসি হবে, হয়েছে? বিজেপি বলেছিল কৃষক বিল আনবো, করেছে? বিজেপি বলেছিল বাংলায় রাষ্ট্রপতি শাসন হবে। ক্ষমতা থাকলে আপনারা রাষ্ট্রপতি শাসন লাগান। মানুষের ক্ষমতার থেকে বড় ক্ষমতা কারণ নেই। মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে, আর তৃণমূল প্রতি পদক্ষেপে অতন্দ্র প্রহরীর মতো আপনার পাশে থাকবে, আপনারা সকলে নিশ্চিত থাকুন। দরকার হলে যখন এসআইআর চলবে, আমরা নিজেরা গিয়ে আপনাদের পাশে দাঁড়াবো, চিন্তা করবেন না। কিন্তু একটা লোকের নাম যদি বাদ যায়, আমার চ্যালেঞ্জ থাকলো জ্ঞানেশ কুমারের কাছে, আপনি বাংলার ক্ষমতা কি দিল্লিতে দেখবেন? আপনি দিল্লি পুলিশ, ইডি, সিবিআই, এনআইএ লাগিয়ে পারলে আটকাবেন। আগেরবার তো চেষ্টা করেছিল ট্রেন ক্যান্সেল করে দেওয়া, উত্তরপ্রদেশে আমাদের বাসগুলোর উপর অ্যাটাক করা। কি করেছে? পেরেছে? আমি স্যালুট জানাই যে 10-15 হাজার লোক গেছিল দিল্লিতে, এত বাধা বিপত্তি প্রতিকূলতা পেরিয়ে নিজের জীবন বিপন্ন করে, এমনকি যেভাবে মায়েরা পর্যন্ত বাচ্চা কোলে করে নিয়ে দিল্লিতে, মানে অদম্য জেদ যে আমাদের অধিকারের লড়াই আমরা লড়বো, শেষ দেখে ছাড়বো। আমি তাদের প্রত্যেককে কুর্নিশ জানাই, স্যালুট জানাই। আমরা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের পাশে থাকবো। আপনাদের এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসকে প্রতি মুহূর্তে আপনারা পাশে পাবেন, কেউ ভয় পাবেন না। দরকার হলে আমি নিজে আপনাদের পাশে গিয়ে দাঁড়াবো যখন এসআইআর চলবে। আমি নিজে রাস্তায় থাকবো।
একটা প্রশ্ন লাগবো, প্রশ্নটা রাখি। ওকে ভোট দিয়ে জিতেছিল নাকি আগের বার? ওর কাছে ইনফরমেশন থাকলে নির্বাচন কমিশনকে দিক। আর যদি সেই পাকিস্তানিগুলো থাকে ভোটার লিস্টে, তাহলে একটা এফআইআর তৎকালীন নির্বাচন কমিশনার যিনি ছিলেন রাজীব কুমার, তার নামে হওয়া উচিত। তো অর্জুন সিংকে দয়া করে বলুন তার নামে একটা এফআইআর করতে। আপনি আচরি ধর্ম, আমরা ইলেকশন কমিশন নাকি? আমরা ইলেকশন কমিশন না। না, যদি যদি ওটা তালিকা দিক না, তালিকা দিক। হতে পারে অর্জুন সিং হয়তো পাকিস্তান থেকে এনেছিল, আমি তো জানি না। তার কাছে যদি সব তথ্য থাকে তাহলে দিয়ে দিক। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে কালকে সুপ্রিম কোর্টের রায় নিঃসন্দেহে আপনার আন্দোলন এবং আপনার সঙ্গে এখানকার বঞ্চিতরা, বকেয়ার দাবিতে যারা গিয়েছিলেন সাধারণ মানুষ, যাদের কথা আপনি উল্লেখ করলেন, তাদেরও জয়। না, এটা আপনারা অনেকে বলছেন এটা আমার নেতৃত্বে এই আন্দোলনটা হয়েছিল, কিন্তু এই জয় সম্পূর্ণভাবে বাংলার 2,58,00,000 জব কার্ড হোল্ডার এবং আমাদের দলনেত্রীর। হ্যাঁ, অবশ্যই আমি এটার মধ্যে কোনো বিভাজন বা করছি না। যেহেতু আপনি নেতৃত্বে আপনাকে দেখা গেছিল, আমি তাই বলছি। নির্বাচন সামনেই, তার আগে সুপ্রিম কোর্টের এই রায় তো রাজনৈতিকভাবে তৃণমূলকে বেশ খানিকটা অক্সিজেন যোগালো। আপনি গতকাল টুইট করে বলেছেন আমরা বাড়িতে বসে অক্সিজেন পাই, রাস্তায় বেরোলে অক্সিজেন পাই। আমাদের কোর্টের রায় আর সুপ্রিম কোর্টের রায় আর হাইকোর্টের রায় থেকে অক্সিজেন নিয়ে বেঁচে থাকতে হয় না। আমি আপনার সাথে কথা বলছি কি করে যদি অক্সিজেন না পাই? সামনে আমি এমনি অক্সিজেন পাই, আমার দরকার হয় না। তো আপনি বলেছেন যে যদি বকেয়া না ছাড়া হয় 3 বছরের, আপনি আবার দিল্লিতে যাবেন, অভিযান করবেন, দেখবেন তো নির্বাচনের যে আন্দোলন হয়েছিল আরো বৃহত্তর সর্বাত্মক আন্দোলন হবে। কোর্টের গাইডলাইন যদি আপনি ভায়োলেট করেন, এক হচ্ছে কন্টেম্প ফাইল করা হবে, সেটা লিগালি টেক আপ করা হবে, এবং রাজনৈতিকভাবেও যেভাবে আমরা লড়াইটা দিল্লির রাস্তায় নিয়ে গেছিলাম আবার নিয়ে যাব। ওটা হয়তো কনসোলেশন প্রাইজ, ওটা নিয়ে খুশি থাকতে বলবেন। টাকা তো ছাড়তে হবে ভাই, টাকা তো কেন্দ্রই দেবে, টাকা তো রাজ্য দেওয়ার কথা না। রাজ্যের তো মানুষের বকেয়া নয়, কেন্দ্রের টাকা আটকে রেখেছে, রাজ্যের বকেয়া কেন্দ্রে আটকে রেখেছে, কেন্দ্রের দায়িত্ব। আপনি ওটা কনসোলেশন প্রাইজ হিসেবে ইউজ করুন। Mr. Banerjee, I've got 2 questions. May I? So Supreme Court, and I clearly remember, bench of Justice Suryakant and Joymallo Bagchi categorically told Election Commission of India that Citizenship Determination Authority is not with ECI. They also said that as far as giving citizenship is concerned, it's a law that has to be enacted by the parliament, which is there. Yesterday, the Election Commission of India, when asked as why not in Assam, said that there is a special provision under India's Citizenship Act, and which is under the scrutiny and observation of Supreme Court. And because Supreme Court is determining the citizenship of people of Assam, they are not interfering with SIR. Is this Election Commission of India's open admission that they are not doing voter division but revision of citizenship of people? Obviously, they're citing this as one of the reasons, but what about the other 7 states? Even if we leave Assam, you're not doing SIR in Mizoram, you're not doing SIR in Manipur, you're not doing SIR in Nagaland, you're not doing SIR in Meghalaya, you're not doing SIR in Tripura, you're not doing SIR in Arunachal, which shares border with countries like Myanmar and Bangladesh. So Bangladesh, you have 3 other states sharing its border: Meghalaya, Tripura, and Assam. So you're not doing SIR either in Assam or in Meghalaya or in Tripura. So that means that this SIR is being used as a facade to humiliate and persecute the people of Bengal, just on the basis of the language they speak and the state they belong to. But do you think Election Commission of India is using SIR to, in a way, determine citizenship, which is not their jurisdiction? Precisely, yes. That's why we are saying this is a ploy and being used as a backdoor to execute and implement NRC. And Gyanesh Kumar is a man on a mission, and this is his mission. This is precisely why he has been sent as the Chief Election Commissioner. He was earlier with Mr. Shah, who is now the Home Minister and the Cooperative Minister, and worked as a Cooperative Secretary.
And I can also divulge some details if you want. Yes. Election Commission of the Chief Election Commissioner, he has a daughter. Now BJP is making claims that why Trinamool government is transferring bureaucrats when the SIR was announced in the month of June. The name of Gyanesh Kumar's daughter is Medha Rupam. She was given a plum posting on the 28th of June. Please mark the date, 28th of June. That's 4 days after SIR was announced. And she was sent as DM Noida. Gyanesh Kumar's son-in-law is Manish Bansal. Manish Bansal is sent as DM again of Saharanpur. Both husband and wife, they might be capable and credible enough to be in that position, I have no doubt, but these are not mere coincidence. Gyanesh Kumar's daughter Medha Rupam is being posted as DM Noida on 28th of June, and his son-in-law Manish Bansal is being posted as DM of Saharanpur on 25th of June. That is 1 day after SIR's notification was issued. Are these mere coincidences? Ask Mr. Gyanesh Kumar. So when you have your daughter and son-in-law working under a BJP government and you are being sent there, you're a man on a mission, and the mission is to destroy the country, destroy India, and serve it on a platter to your political masters. And if you have the guts and gall, file an FIR against me, file a criminal defamation if this information that I divulged is wrong. I challenge you. Why were they posted 1 day and 4 days after SIR's notification was issued on 24th of June? Why not before? This is a reward. Quid pro quo. All right? Now I have more information. I'll keep divulging them in the days to come. Sir, मैंने शुरुआत में वो तो बोला, आप सबको बोला कि जो 5 राज्य इलेक्शन के लिए अगला साल जा रहा है, उसमें जो 5 स्टेट्स है, एक है बंगाल, एक है तमिलनाडु, एक है केरला, एक है असम, एक है पौंडीचेरी, और उसमें असम एकमात्र राज्य है विच इज बीजेपी रूल्ड, एंड दिस कैनॉट बी अ मियर कोइंसिडेंस कि जहां पे बीजेपी का सरकार है वहीं ऐसा नहीं हो रहा है. तो ये सबको पता है. वो जनता को बेवकूफ बनाना चाहता है, पर जनता समझदार है, इसलिए बीजेपी 303 से 240 पे है. जनता बेवकूफ होती तो बीजेपी 350 पे होती, वो 240 पे है, अगला बार 100 पे होगी. স্যার আপনি বললেন যে একজন ভোটারের নামও যদি বাদ যায় তাহলে দিল্লির দরবারে গিয়ে আন্দোলন হবে. তো সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে কোনো ভারতীয়ের নাম বাদ যাবে না, যারা বাংলাদেশি তাদের নাম বাদ যাবে, তার কারণ ভারতীয়রা. তাহলে ওনাকে জিজ্ঞেস করুন হাইকোর্টের যে অর্ডারটা রয়েছে, যেখানে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে বাংলাদেশি বলে 1 মাস আগে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল, 24শে অক্টোবর সেই সময়সীমা পূর্ণ হয়েছে, এখনো পর্যন্ত ভারত সরকার তাকে আনেনি কেন? এই প্রশ্নটা করুন. এ তো হাইকোর্টের রায়, আমার রায় না. আপনি 6 জন, একজন অন্তঃসত্ত্বা মহিলা সহ 6 জন ভারতীয়কে জোর জবরদস্তি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন তারা বাংলায় থাকে বলে. হাইকোর্ট রায় দিয়ে বলেছে এটা ভারতীয়. তাহলে তাদের আনার দায়িত্ব তো শুভেন্দু অধিকারীর. শুভেন্দু অধিকারী গত 1 মাসে কটা চিঠি অমিত শাহকে আর এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে লিখেছে প্রকাশ করুক, জিজ্ঞেস করুন. আরে আপনি জিজ্ঞেস 100 বার না, আমরা সে ভারতীয় না হলে ভোট দেবে কেন? কিন্তু ভারতীয় বা ভারতীয় না সেটাকে ঠিক করবে ইলেকশন কমিশন না শুভেন্দু অধিকারী? সেটা কে ঠিক করবে? সেটা ঠিক করার মালিক কি শুভেন্দু অধিকারী? কোর্ট যখন বলে দিচ্ছে ভারতীয়, তার উপরে কথা বলবে শুভেন্দু অধিকারী? এসআইআর কেন্দ্রিক এখানে 1 মিনিট, এসআইআর কেন্দ্রিক কলকাতায় আপনারা কোনো নভেম্বর মাসে কর্মসূচি নিতে চলেছেন? 1 আর 2 নম্বর হচ্ছে সীমান্তবর্তী অঞ্চলের মানুষের মধ্যে উদ্বেগ, আকাঙ্ক্ষা বা কৌতূহলটা অনেক বেশি বেড়ে গেছে, সেই জায়গায় আপনারা কিভাবে পাশে দাঁড়াবেন? আমি প্রথমেই দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি অলরেডি দিয়েছি, আর আপনি রাজনৈতিক কর্মসূচি নিয়ে যে প্রশ্নটা করলেন আমি 2-4 দিনের মধ্যে আপনারা জানতে পাবেন. অভিষেক, আমি এপাশ থেকে বলছি, আমি ঠিক এখানে দেখা যাচ্ছে না তো, আপনি প্রেস কনফারেন্স শুরু করেছেন নির্বাচন কমিশনকে বিজেপির সহকারী সংস্থা হিসেবে উল্লেখ করে. এটাতে
নির্বাচন কমিশন এবং তাদের সিদ্ধান্ত সম্পর্কে তৃণমূল কংগ্রেসের মনোভাব বোঝা যায়, স্পষ্ট হয়। আমি একটা জিনিস খুব নীতিগতভাবে জিজ্ঞেস করছি যে রাজ্যের বৃহত্তম দল এবং শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদকের কাছে, যে তৃণমূল কংগ্রেস দল হিসেবে এসআইআর প্রক্রিয়াকে সহযোগিতা করবে কিনা এবং তার পরিচালিত সরকারের প্রশাসন এসআইআর প্রক্রিয়াকে সহযোগিতা করবে কিনা। আমি আপনাকে বলি, প্রথমে আপনি বুঝুন, আমি প্রথমেই যখন বলা শুরু করলাম আমি বলেছিলাম যে আপনি 2 বছরের কাজ কি করে 2 মাসে করছেন। আপনি যদি 2 বছর ধরে এসআইআর করেন বা সময় নিয়ে করেন, এই যে হেস্টিলি হারিডলি করছেন, কিসের এত তাড়া আপনার? কিসের এত তাড়া? এসআইআর করতে তো সময় লাগবে। যদি 80,000 পোলিং স্টেশন থাকে, এক একটা পোলিং স্টেশনে 1200 করে ভোটার থাকে বা 1000 করে ভোটার থাকে, বাড়ি বাড়ি গিয়ে চেক করা আপনি 2 মাসে, বিশেষ করে উৎসবের মরশুমে, এখন জগদ্ধাত্রী পুজো হয়নি, ছট পুজো চলছে, তার মধ্যে আপনি এসআইআর এর কাজ শুরু করে দিয়েছেন। আপনি কিভাবে, কি জাদুকাঠি আপনার কাছে আছে সেটা ইলেকশন কমিশন ক্লিয়ার করুক। এবার ইলেকশন কমিশন বলতে পারে হ্যাঁ টেকনোলজি এমন জায়গায় পৌঁছে গেছে যে টেকনোলজির মাধ্যমে আমরা করতে পারি। তাই যদি হয় তাহলে ফার্স্ট স্টেপ তো ইলেকটোরাল রোলকে ডিজিটাইজ করা উচিত। দ্যাট শুড বি দ্য ফার্স্ট স্টেপ। যদি টেকনোলজির মাধ্যমে আপনি এসআইআর করতে চান তাহলে তো ইলেকটোরাল রোল আপনাকে ডিজিটাইজ করে পলিটিক্যাল পার্টিকে দিতে হবে, তা তো দিচ্ছেন না। সেই জন্যই জাদুকাঠিটা কি, রেসিপিটা কি আমি জানতে চাই। এত কর্মদক্ষ ইলেকশন কমিশন কবে থেকে হলো? না আমি একটু আগে যেটা বললাম, হঠাৎ করে কর্মদক্ষতা তার মেয়ে এবং তার জামাইকে পোস্ট করেছে বলে বেড়ে গেল। এর জবাব উনিই দিতে পারবেন। যদি কোথাও কোনো রকম কোনো অভিযোগ থেকে থাকে, আমরা কি ব্যবস্থা নিয়েছি না নিইনি আপনি আগে সেটা দেখুন। পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগ ছিল, ব্যবস্থা নেওয়া হয়েছে কি নেওয়া হয়নি। একই দিকে আপনি দেখুন হিমন্ত শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে অভিযোগ ওঠার পরে, হ্যাঁ কি না। একইভাবে আপনি দেখুন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, হ্যাঁ কি না। একইভাবে আপনি দেখুন অজিত পাওয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, হ্যাঁ কি না। আর সুরক্ষার কথা যখন আপনি বলছেন, আপনি যেভাবে আমাকে এই প্রশ্নটা করলেন ওই স্টেটে কি একই প্রশ্ন করে আসুন না, তারপর বাংলার সুরক্ষার কথা বলবেন। রাজ্যের হাল কি পরিস্থিতি? আরজি করের ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী? যদি দায়ী থাকে, সবাই সুরক্ষিত, আর এর জন্য দায় বিজেপির। অপরাজিতা বিল পাস করছে না কেন প্রশ্ন করুন না, ওদেরকে গিয়ে তো প্রশ্ন করার সাহস নেই আপনার। অপরাজিতা বিল পাস করছে না কেন আপনি আগে উত্তর দিন। আপনি উত্তর দিন, দাঁড়ান, আপনি কোয়েশ্চেন করছেন, আপনি আমার কোয়েশ্চেনের উত্তর দেবেন। অপরাজিতা বিল 1 বছর ধরে প্রেসিডেন্টের কাছে আটকে পড়ে আছে কেন, জবাব কে দেবে? অপরাজিতা বিল কেন আটকে পড়ে আছে? অপরাজিতা বিল কেন আটকে পড়ে আছে? অপরাজিতা বিল কেন আটকে পড়ে আছে? আগে আপনি প্রশ্ন করবেন, উত্তর নেবেন, তারপর আমাকে প্রশ্ন করবেন। अभिषेक, यहाँ सवाल है कि बिहार में जब एसआईआर की शुरुआत हुई थी, इस तरफ बिहार में जब एसआईआर की शुरुआत हुई थी तब काफ़ी विरोध हुआ था। उसके बाद बहुत सारी त्रुटियां भी पाई गई, बहुत सारा उसमें काफ़ी कुछ ढील दी गई, जैसे आधार को शामिल किया गया और काफ़ी कुछ ढील दी गई। तो अभी क्या लगता है कि ईसी के पास उतने संसाधन हैं कि 12 राज्यों में जो तो वही समझने का कोशिश कर रहा हूँ। दूसरा, ज्ञानेश कुमार पर आप व्यक्तिगत आरोप भी लगा रहे हैं, कई सारे आरोप। मैं कोई व्यक्तिगत आरोप नहीं लगाया। व्यक्तिगत आरोप क्या है? उनके भाई आपका बेटी का पोस्टिंग नहीं हुई, आरोप नहीं है, ये हुआ है। मैं वही मेरा सवाल ये है कि क्या ज्ञानेश कुमार ईसी के जब कमिश्नर हुए उसके बाद से ये पूरा बदलाव हुआ है या उससे पहले से ही बदलाव शुरू हो गया था, जो अप्रोच है, एटीट्यूड है? नहीं, ईसी का तो भूमिका हम लोग पहले भी देखे हैं कि मान लीजिए यहाँ पे चुनाव अनाउंस हुआ, आप देखिए 2021 में देखिए, आप 2024 में देखिए, पहले आते ही डीजी को बदल देते हैं। भाई दूसरे स्टेट्स में आपका ये प्रोएक्टिवनेस दिखता नहीं है। एक ही साथ चुनाव होता है केरल में, एक ही साथ चुनाव होता है असम में, एक ही साथ चुनाव होता है आपका तमिलनाडु में। तो ये प्रोएक्टिवनेस दिखता है यहाँ पे। 2024 में जब लोकसभा का चुनाव था, मोदी जी का रैली में बीजेपी का एक लीडर था जिसको कैश के साथ पुलिस ने पकड़ा। पुलिस को रिवॉर्ड करना चाहिए था, 24 घंटे के अंदर उस डिस्ट्रिक्ट का जो एसपी था धृतिमान सरकार, उसको हटा दिया।
तो ये क्या दिखाता है भाई, अगर पैसा का सीज हुआ है तो आप उस पुलिस अधिकारी को रखेंगे कि उसको हटाएंगे? क्योंकि वो बीजेपी का नेता से मिला इसलिए उसको हटाया गया। यहां पे डीजी को बदल देते हैं, डीएम्स को बदल देते हैं। कितने डीएम्स को बदले? 4 डीएम को बदले, 6 एसपीस को बदला। ये 2024 की बात बता रहा हूं मैं। और चुनाव के ठीक अनाउंस होने के बाद तुरंत कहीं कहीं जगह पे चुनाव जिस दिन होना था, जिस फेज में चुनाव था, उसका 2 दिन पहले बदल देता है। तो ये प्रोएक्टिवनेस खाली उनका बंगाल में दिखता है। आप 1 नेशन 1 इलेक्शन की बात करते हैं और बंगाल में आप 8 फेज में इलेक्शन करते हैं, वो भी कोविड के टाइम पे। ये प्रोएक्टिवनेस आपका केरल में क्यों नहीं दिखा? ये प्रोएक्टिवनेस आपका असम में क्यों नहीं दिखा? मेरा कॉन्स्टिट्यूएंसी, मेरा जो लोकसभा है, एक लोकसभा का सीट को 3 हिस्से में बांटा गया, 3 फेज में चुनाव किया गया। तो भाई यही प्रोएक्टिवनेस आपको दूसरा स्टेट में भी दिखना चाहिए, खाली बंगाल में तो हो नहीं सकता। और मैंने जो बोला वो 9 स्टेट, वो आप जरूर पूछिए। आपने जो सवाल पूछे मैं सबका जवाब दिया। आपका भी ये हक बनता है, अधिकार बनता है, दायित्व बनता है कि आप जाके ये सवाल का जवाब चुनाव आयोग और केंद्र सरकार से पूछे कि आपका अगर ऑब्जेक्टिव और उद्देश्य फॉरेनर्स को आइडेंटिफाई करके डिपोर्ट करना है तो जो 9 स्टेट है उसमें खाली बंगाल में क्यों हो रहा है, बाकी 8 स्टेट में आप क्यों नहीं एसआईआर कर रहे हैं? ये पूछना जरूर। অভিষেক, আপনি যেমনটা বলছিলেন, এদিকে আপনি যেমনটা বলছিলেন খুব তাড়াহুড়ো মধ্যে করছে। আমরা যেটা জানি যে ফেব্রুয়ারিতে প্রসেসটা শেষ হবে, তারপরেই নির্বাচন হয়ে যাওয়ার কথা। ওই কারোর যদি কোনো অভিযোগ থাকে, খুব কম সময়ে একটা অস্থির পরিস্থিতি তৈরি হবে বলে মনে হয় না আপনার? যদি কিছু হয় দায়ী ইলেকশন কমিশনের। ওরা 10 কোটি ভোটারকে 20 দিন 22 দিন দিচ্ছে খালি অবজেকশন বা কোনো রকম কোনো প্রবলেম সেটা রেজিস্টার করার জন্য। এই শিডিউল তো আমরা তৈরি করিনি, এই শিডিউল তৈরি করেছে নির্বাচন কমিশন। যদি কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, আমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন না হয়, কিন্তু যদি কিছু হয় এর জন্য সম্পূর্ণ দায়ী। আর পুরো অ্যাডমিনিস্ট্রেশন এখন ইলেকশন কমিশনের অধীনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে তো নেই। কাল থেকে পুরো পোর্টাল সিজ করে দিয়েছে, সব কিছু ওদেরই। अभिषेक, मेरा सवाल यह है कि बीजेपी ने कुछ दिन पहले एक मीटिंग किया, उन्होंने ये डिसाइड किया है पश्चिम बंगाल के अलग अलग जगह पे 1000 से ज़्यादा सीए कैंप किया जाएगा। तो अब जब एसआईआर का घोषणा हो चुका है, इस समय में ऐसा कैंप करने का मतलब क्या है? और दूसरी बात, क्या इसके थ्रू ये जो सिटीजनशिप है इसका करने की कोशिश किया जा रहा है बीजेपी की तरफ से? ये डर आप जरा उनसे पूछिए, आप 10 साल से सरकार में हो, 11 साल हो गया, तो 11 साल में आपने कितने कैंप किए और कितने लोगों को बंगाल में नागरिकता दिए? ये प्लॉय है कि भाई कुछ लोगों का नागरिकता वो फसाड के हिसाब से हम लोग यूज करेंगे, नागरिकता हटाएंगे और सीए कैंप करके 2-4 लोगों को दे देंगे। जो भी वोट दिया है वो इस देश का नागरिक है, नहीं तो आप प्रधानमंत्री कैसे बने? भाई आप चश्मे पहने हैं, मैं चश्मा पहना है, दोबारा चश्मा पहन सकता है? When I'm already a citizen, how are you to give me another proof of citizenship? मैं सिटीजन हूं इसलिए तो मैं अपना अधिकार प्रयोग करके मतदान किया है और उसी वोट के बलबूते कोई प्रधानमंत्री बनाए, कोई मुख्यमंत्री बनाए, कोई विधायक बनाए, कोई सांसद बनाए, कोई पंचायत में जीता है, कोई म्यूनिसिपैलिटी में जीता है। तो जो नागरिक है उसको दिखाना कि भाई तुम्हारा चला भी गया तो हम लोग खड़े, किसी का नहीं जाएगा। बीजेपी का हिम्मत नहीं है। हम लोग जब बोलते थे 100 दिन वाला, लोग तो हंसते थे। कल जीत किसकी हुई? बीजेपी ने पूरा ताकत लगाया, रोक पाया? लोग बल के आगे किसी का बल नहीं टिकता है, चाहे वो कितना भी शक्तिशाली हो। जनता ने वोट दिया इसलिए कोई प्रधानमंत्री बना, कोई सांसद बना। अब जनता अगर तय कर लेगी भाई इसको हटाना है, वो 2-4-5 दिन का बात है, किसी का ताकत नहीं है वो रोकेगा। और लोग को बेवकूफ मत समझिए, मैं जो पहले बोला वो फिर से दोहरा देता हूं। लोग अगर बेवकूफ होते तो बीजेपी 350-400 पे होते। लोग समझदार है इसलिए बीजेपी 240 पे है। लोग समझ रहे और लोगों को दिख रहे, इसलिए आने वाले दिन में आप देखोगे ये 100 में भी नहीं टिक पाएगा, 100 के नीचे जाएगा। অভিষেক, বিএলওদেরকে একটা নতুন দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে তারা যখন এই এসআইআর এর কাজ করবে তাদের নর্মাল ডিউটিসগুলো করতে হবে না। সেই জায়গায় কি একটা প্রশাসনের দিক থেকে, যেমন স্কুলগুলোতে যারা দায়িত্ব করছে, স্কুলগুলোতে তো তাহলে তখন পড়াশুনো হ্যাম্পার্ড হবে, এই বিষয়টা কিভাবে দেখছেন? সে তো হবে, কিন্তু ওরা যেই লিস্টটা ঘোষণা করেছে বা তালিকাটা ঘোষণা করেছে, রাজ্য সরকারের সাথে কোনো রকম আলোচনা তো করেনি। ওরা রাজ্য সরকারের সাথে কোনো রকম আলোচনা না করে, কথা না বলে হুট করে একটা নোটিফিকেশন 24 জুন ওরা ইস্যু করলো।
এবার জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 4 মাসের মধ্যে ঘোষণা করে দিল। বাংলা 80,000 বুথ, 10 কোটি জনসংখ্যা, 7.5 কোটি ভোটার। এটা এত ছোট রাজ্য না যে একদিন দুদিনে করে দিতে পারি। সেটাই বিজেপি ভুল করছে, যে অন্য রাজ্যগুলোর সাথে বাংলাকে তুলনা করছে। কোনো রকম আলোচনা ছাড়া যদি আপনি করেন পৃথকভাবে আপনার মতো করে, যে আমার যা ইচ্ছা আমি তাই করব, আমি চাইবো যা চাই, জগৎটাকে আমি না চাই, এই ওদের মানসিকতা। তো এই মানসিকতার ভিত্তিতে ওরা যদি করে তাহলে একই জিনিস হবে। ওরা তো বাংলা বা বাঙালির কথা কোনোদিন ভাবেনি, যে মানুষের পড়াশোনার অসুবিধা হতে পারে, কারোর বাড়িতে কোনো সমস্যা থাকতে পারে। ওরা গাইডলাইন বেঁধে দিয়ে টার্গেট দিয়ে দিয়েছে যে 1 মাসের মধ্যে শেষ করতে হবে। এটা তো হিউম্যানলি ইম্পসিবল। আপনি 1 মাস 4 নভেম্বর টু 4 ডিসেম্বর আপনি কী করে 10 কোটি বাড়ি কভার করবেন? এর মধ্যে আপনি ধরুন বড়দিন আছে, এর মধ্যে নিউ ইয়ার আছে, রোববার আছে, তো এমনি 7-10 দিন চলে গেল, হাতে টাইম পাচ্ছেন 20 দিন। 20 দিনের মধ্যে আপনি 10 কোটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন? আমি তো সেই জন্যই জানতে চাই যে হাতে কী জাদুকাঠি রয়েছে। আর টেকনোলজিও আপনারা ইউজ করছেন না, যার মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো যায়। তাহলে জাদুকাঠিটা কি? এখানে বলছি, এসআইআর নিয়ে যদি কোনো ভায়োলেন্স হয় সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি, মানে আপনাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে? আপনি কি ধরেই নিয়েছেন যে ভায়োলেন্স হবে? না, আপনার কাছে আমি আপনাদের বলি, বেশ কিছু সাংবাদিকের প্রশ্নটা করলেন, আমার অসুবিধা নেই, আপনাদের কর্তব্য প্রশ্ন করা, কিন্তু আপনারা ধরেই নিচ্ছেন, আপনারা ইনস্টিগেট করছেন মানুষকে যে আপনারা ভায়োলেন্স করুন। এর আগেও তো আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এনআরসি সিএ এর সময় দেখেছিলাম, আর কোথাও হয়নি। আমি বলছি যদি হয় সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি, বা আপনারা কি ব্যবস্থা নেবেন? অবস্থান সরকারের হবে। সরকারের মতো কাজ করবে। যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে আপনারা সরকারকে দিন, জানান। अच्छा, अमित मालवीय ने भी ट्वीट किया है, अब प्रदीप कर की मौत पे कहाँ है? प्रदीप कर की मौत पे ट्वीट किया है, कहा है कि द कॉज ऑफ सुसाइड कैन बी मस्ट बी डिटरमिन्ड ओनली बाय लॉ एंड इन्वेस्टिगेटिंग एजेंसीज, नॉट थ्रू पॉलिटिकल रेटोरिक। लेट्स also get the facts right. There is no NRC anywhere in the country. दिक्कत क्या है, अमित मालवीय को बंगाली पढ़ना आता नहीं है।